হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর যে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল অর্থাৎ অভিকর্ষ মহাকর্ষ সেটা নিয়ে আলোচনা করবো ডিটেলসে। তো আমি হচ্ছি তোমাদের আলাউদ্দিন স্যার। তো চলো শুরু করি। আজকে আমরা দেখবো যে সেটা হচ্ছে যে মহাকর্ষ অর্থাৎ স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল মানেটা কি? মানেটা হচ্ছে যে দুটো বস্তু, ধরে নাও এখানে একটা বস্তু রয়েছে, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, তাদের মাঝখানে কোনো রকমের স্পর্শ হবে না। যদি তারা পরস্পরের মধ্যে একটা বল কাজ করে, মানে কি এই বস্তুটা আর এই বস্তুটার মধ্যে যদি কোনো রকমের বল কাজ করে, তখন সেটাকে কী বলবো? স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। মানে কি দুজনের টাচ হচ্ছে না, তবুও তাদের মধ্যে বল কাজ করছে। বল কাকে বলে নিশ্চয়ই জানো। বল হচ্ছে কি যার সাহায্যে আমরা কোনো বস্তুর অবস্থা পরিবর্তন করতে পারি, সেটাই হচ্ছে কি বল। তাহলে প্রথমে যদি আমরা বলটাকে দেখি, ঠিক আছে, বল কাকে বলা হয় যদি দেখি, বল অর্থাৎ কি সেটাকে ইংরেজিতে কী বলি? আমরা ফোর্স বলি। তাহলে বল হচ্ছে কি যেটা প্রয়োগ করে, যেটার সাহায্যে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করতে পারি বা চেষ্টা করা হয়, পরিবর্তনের চেষ্টা করা হয়, তাকে বল বলে। ঠিক আছে, বা যেটা প্রয়োগ করে বা যার সাহায্যে আমি কী করতে পারি, কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করতে পারি বা অবস্থার পরিবর্তনের চেষ্টা করতে পারি, সেটাই হচ্ছে কি আমাদের বল। তো এই যে বলকে আমরা সাধারণত দুই রকম ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি স্পর্শজনিত বল, আর একটা হচ্ছে কি স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। তাহলে বলকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? বলকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। কী? একটা হচ্ছে কি স্পর্শজনিত, মানে কি সেটাতে কি থাকবে? স্পর্শ থাকতে হবে, স্পর্শজনিত বল। আরেকটা হচ্ছে কি স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। ঠিক আছে, তো স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এবং স্পর্শজনিত ক্রিয়াশীল বল যেটা আমরা পাবো আজকে আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। ঠিক আছে, তো এখানে দেখো যে স্পর্শজনিত ক্রিয়াশীল বল বলতে গেলে কী বোঝায়? তুমি কোনো একটা জিনিসকে যদি নিচ থেকে উপরে তোলো, তাহলে তোমাকে হেল্প করে কে? আমাদের মাসলগুলো, তাই তো? অর্থাৎ যে মাংসগুলো রয়েছে, মাংসগুলো আমাদের কী করে হেল্প করে? তাহলে দেখো যে এখানে আমরা কী পাচ্ছি? একটা পাচ্ছি যে মাসকিউলার ফোর্স পাবে, মাসকিউলার ফোর্স, এটা একটা ফোর্স। মাসলগুলো আমাদেরকে হেল্প করছে কোনো একটা বস্তুকে তুলতে। তাহলে এটা যদি স্পর্শ না হতো, মানে কি আমি যদি স্পর্শ না করতাম, তাহলে সেটাকে তুলতে পারতাম না। তাহলে আমাকে স্পর্শ করে তুলতে হচ্ছে, তাহলে আমাকে কে সাহায্য করছে? মাসলগুলো। সেই জন্য সেটাকে কী বলবো আমরা? মাসকুলার ফোর্স বলবো। আর একটা কী ফোর্স আমরা সবাই পড়েছি আগের ক্লাসে, যদি কেউ না দেখে থাকো ভিডিওগুলো তাহলে দেখে নেবেন। আমরা ঘর্ষণ পড়েছি, বল কাকে বলে পড়েছি, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করেছি। তো দেখো এইখানে আমাদের কী হচ্ছে যে ঘর্ষণজনিত বল, অর্থাৎ আমরা কী জানি যে কোনো একটা বস্তু, ধরুন এটা একটা বস্তু, এই বস্তুটা যদি আরেকটা বস্তুর সংস্পর্শ থাকে, তাহলে তাদের মাঝে যে সংস্পর্শ তল, এই তলে আমাদের কী ফোর্স কাজ করে? মানে ঘর্ষণ বল কাজ করে, তাই তো? তাহলে এখানে যদি দুটো বস্তু যদি টাচ না থাকতো, তাহলে সেখানে আমরা কী পেতাম না? ঘর্ষণ বলটা পেতাম না। তাহলে এখানে স্পর্শ থাকছেই বলে কী হচ্ছে? ঘর্ষণ ফোর্সটা কাজ করছে, অর্থাৎ ঘর্ষণ বলটা কাজ করছে। তাহলে আরেকটা যেটা পাবো সেটা হচ্ছে কি ফ্রিকশান ফোর্স পাচ্ছি। ঠিক আছে, এটা একটা পেলাম। তাহলে এখানে আমরা কী পাচ্ছি? দুটো পাচ্ছি। এবার স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল যদি আমরা দেখি, তাহলে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, এটা হচ্ছে কি একটা লোহা, এটা ধরে নেওয়া হচ্ছে একটা চুম্বক। তাহলে লোহাকে যখন আমরা কাছাকাছি নিয়ে আসবো, তখন তাদের মধ্যে কী দেখবে যে কোনো রকমের কন্ট্যাক্ট না হওয়া সত্ত্বেও কিন্তু এই যে চুম্বকটা রয়েছে লোহাটাকে কিন্তু টেনে নিচ্ছে, তাই তো? তাহলে তাদের মধ্যে কোনো রকমের আকর্ষণ মানে স্পর্শ না থাকার ফলেও কী হচ্ছে? তারা পরস্পরের মধ্যে মানে একটা বল কাজ করছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে ম্যাগনেটিক ফোর্স, তাই তো? ম্যাগনেটিক ফোর্স এটা হচ্ছে কি একটা স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, এটা আমরা পাচ্ছি, তাই তো? আমরা সেইটা সবাই জানি যে চুম্বককে যদি লোহার কাছে নিয়ে আসি, তাদের মধ্যে স্পর্শ না হওয়া সত্ত্বেও কিন্তু টেনে নেয়, তাই তো? তাদের মধ্যে বল কাজ করে। তাহলে এটা হচ্ছে কি একটা ম্যাগনেটিক ফোর্স। 2 নম্বর যেটা পাই, আমরা সবাই পড়েছি পরমাণু কী দিয়ে তৈরি হয়? পরমাণু নিউক্লিয়াস, কেন্দ্রে কী থাকে? নিউক্লিয়াস থেকে, বাইরে কী থাকে? ইলেকট্রন থাকে। তাহলে এই যে একটা পরমাণু কেন্দ্রে কী থাকছে? আমাদের নিউক্লিয়াস থাকছে, বাইরে ইলেকট্রন। এদের মধ্যে যে আকর্ষণ বল, অর্থাৎ এই যে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বল, সেটা হচ্ছে কি তড়িৎ আকর্ষণ বল, স্থির তড়িৎ আকর্ষণ বল। তাহলে এদের মাঝখানে দেখো কোনো রকমের টাচ নাই, মানে কি এখানে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মাঝখানে কী রয়েছে? ফাঁকা জায়গা রয়েছে, অর্থাৎ এদের মধ্যে কোনো রকমের টাচ নাই, মানে কি সংস্পর্শ নাই, স্পর্শ নাই। তাহলে স্পর্শ থাকা
মানে কি এখানে স্পর্শ না থাকা সত্ত্বেও এদের মধ্যে কোন ধরনের ফোর্স কাজ করে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে এটা হচ্ছে কি আমাদের উদাহরণ। তাহলে একটা হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটা আমরা পাই, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পাই। আর কি পাই আমরা, যেটা অভিকর্ষ বা মহাকর্ষ বল যেটা পড়ি, ঠিক আছে, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা আমরা পড়ি, সেটা দেখো যে এই পেনটাকে যদি আমি উপর থেকে ছেড়ে ফেলে দিই তাহলে কী হবে, সঙ্গে সঙ্গে নিচে পড়ে যাবে। তো দেখো ভূপৃষ্ঠের সাথে এর কি কোনো লিঙ্ক আছে, মানে কি এর আর ভূপৃষ্ঠের মধ্যে কোনো রকমের টাচ নেই, সঙ্গে স্পর্শ নাই বা কন্ট্যাক্ট নাই, তবুও কী হচ্ছে, এটা গিয়ে পৃথিবীর কেন্দ্রে গিয়ে পড়ছে, মানে কি ভূপৃষ্ঠে গিয়ে পড়ছে, তাই তো। তাহলে এই যে বলটা কাজ করছে, সেই বলটা তাহলে কি কোন ধরনের বল, সেই বলটা হচ্ছে কি গ্র্যাভিটেশন ফোর্স, ঠিক আছে, গ্র্যাভিটেশন ফোর্স, এটাই আমরা আজকে পড়ব, ঠিক আছে। অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটেশন ফোর্স, এটাকে আমরা কি বলি, মহাকর্ষ বল বা অভিকর্ষ বল, মহাকর্ষ বল, ঠিক আছে। তো মহাকর্ষ বল বা অভিকর্ষ বল। তো আশা করি বুঝতে পেরেছো যে ফোর্স কী জিনিস, ফোর্স কীভাবে কাজ করে সেটা। তো আমরা প্রথমে দেখব যে মহাকর্ষ বল জিনিসটা কী। তো মহাকর্ষ বল জিনিসটা যদি আমরা দেখি তাহলে মহাকর্ষ বলটাকে থেকে আমরা কি পাবো, যে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে, এক সেকেন্ড, তাহলে এখানে দেখো প্রথমে আমরা কী নিয়ে আলোচনা করবো, মহাকর্ষ নিয়ে আলোচনা করব, মহাকর্ষ বল বা অভিকর্ষ বল, ঠিক আছে। তো প্রথমে যেটা আছে আমাদের মহাকর্ষ বল। তো মহাকর্ষ বল কাকে বলা হয় সেটা যদি আমরা দেখি প্রথমে, তাহলে প্রথমে আগে সংজ্ঞাটা লিখে নিই, ঠিক আছে। সংজ্ঞাটা লিখে নেওয়ার পরে আমরা কি করব, মহাকর্ষ বল নিয়ে আলোচনা করব। তাহলে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল যে আকর্ষণ বল তাকে কি বলা হয়, মহাকর্ষ বল বলা হয়, ঠিক আছে। তাহলে মহাকর্ষ বল কাকে বলা হয়, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাকে কী বলবো আমরা, মহাকর্ষ বল বলবো। মহাকর্ষ বল মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে, যেমন আমাদের ধরে নিতে পারো যে পৃথিবী সূর্য, ঠিক আছে, পৃথিবী সূর্যের মধ্যে যে আকর্ষণ বল, আমরা কি জানি যে পৃথিবী সূর্যের মধ্যে আকর্ষণ বল, এই যে সূর্যের মধ্যে কী থাকে, অর্থাৎ পৃথিবী এবং সূর্যের মাঝখানে দূরত্ব কত হচ্ছে, এই যে মাঝখানে দূরত্ব প্রায় 15 কোটি মতো, তাই তো, 15 কোটি কিলোমিটার। তাহলে এই যে 15 কোটি কিলোমিটার এত দূরত্বে থাকা সত্ত্বেও তার মধ্যে কী কাজ করছে, একটা মহাকর্ষ বল কাজ করছে, ঠিক আছে। তো এই যে মহাকর্ষ বলের মানটাও আমরা একটু পরে নির্ণয় করব। তো এদের মাঝখানে, অর্থাৎ এই পৃথিবী একটা যদি আমি বস্তু ধরে নিই, সূর্যকে যদি আমি একটা বস্তু ধরে নিই, তাহলে এই যে দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে সেটাকে কি বলবো আমরা, মহাকর্ষ বল বলবো, ঠিক আছে। এবার পৃথিবী, ধরো না এটা হচ্ছে কি একটা পৃথিবী, ঠিক আছে, এখানে কোনো একটা যদি বস্তু রাখা হয় তাহলে এই বস্তুটাকে পৃথিবীর যে আকর্ষণ বল দ্বারা আকর্ষণ করবে সেটাকে কী বলবো আমরা, অভিকর্ষ বলবো। মানে কি মহাবিশ্বে যদি আমি নিয়ে নিই, দুটো বস্তুকে নিয়ে নিই, তাহলে সেটা কী হয়ে যাবে, মহাকর্ষ হয়ে যাবে। কিন্তু যদি আমি একটাকে পৃথিবী নিই আর একটাকে অন্য যে কোনো বস্তু নিই, তখন সেটা কী হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের অভিকর্ষ, ঠিক আছে। তাহলে পৃথিবী তার মানে নিচের কেন্দ্রের দিকে অন্য যে কোনো বস্তুকে যে আকর্ষণ করে সেটাই হচ্ছে কি আমাদের অভিকর্ষ বল, ঠিক আছে। পৃথিবী যে বল দিয়ে অন্য কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে, ঠিক আছে, তাকে কি বলবো, তাকে বলবো অভিকর্ষ বল। তো আশা করি বুঝতে পেরেছি অভিকর্ষ বল এবং মহাকর্ষ বলের মধ্যে পার্থক্য। অভিকর্ষ বল হচ্ছে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ বল, সেটি হচ্ছে কি
এটা হচ্ছে কি আমাদের অভিকর্ষ বল। মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু যদি আমি নিই তাহলে সেটা হচ্ছে কি আমাদের মহাকর্ষ বল। অর্থাৎ এখানে আমাদের দুটোই একই, অর্থাৎ অভিকর্ষ বল যা মহাকর্ষ বল একই, ঠিক আছে। শুধুমাত্র পার্থক্য কি, যদি আমি পৃথিবীটাকে সাপেক্ষ হিসেবে নিই তাহলে সেটা হয়ে যাচ্ছে কি আমাদের অভিকর্ষ, ঠিক আছে। তো এটা গেল কি আমাদের দুটোর সংজ্ঞা, ঠিক আছে। তো সংজ্ঞা দুটো আমাদের জিজ্ঞেস করতে পারে পরীক্ষাতে, কীভাবে জিজ্ঞেস করবে যে মহাকর্ষ কাকে বলা হয়, অভিকর্ষ কাকে বলা হয়, এটা হচ্ছে কি জিজ্ঞেস করবে। তো এটা গেলো কি আমাদের সংজ্ঞা। এরপরে দেখবো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গাতে কী হচ্ছে, আকর্ষণ বল কাজ করছে। এখানে আমরা বিকর্ষণ কথা উচ্চারণ করি না। তাহলে যদি আমরা দেখি পয়েন্ট হিসাবে যদি লিখি মহাবিশ্বে বা মহাকর্ষ বলে যদি আমরা বৈশিষ্ট্যগুলি লিখি তাহলে আমরা কি পাচ্ছি, যে আকর্ষণ বল পাচ্ছি, তাই তো। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের 1 নম্বর পয়েন্ট বলতে পারি যে মহাকর্ষ বল হচ্ছে কি, মহাকর্ষ বা অভিকর্ষ বলতে পারো, অভিকর্ষ বল কি সবসময় সর্বদা আকর্ষণ ধর্মী, ঠিক আছে। এটা একটা বলতে পারি। আর কি বলতে পারি, দেখো যদি আমি এখানে পৃথিবীটাকে নিই, ঠিক আছে, এটা ধরে নাও পৃথিবী, আর এখানে ধরে নাও সূর্য রয়েছে, এটা হচ্ছে কি সূর্য। তাহলে এদের মধ্যে কি কাজ করবে, মহাকর্ষ বল কাজ করবে। তাহলে দেখো এদের মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটা কত, 15 কোটি কিলোমিটারের মতো, তাই তো, 15 কোটি কিলোমিটার। তাহলে এতটা দূরত্ব হওয়া সত্ত্বেও তাহলে দেখো যে এদের মধ্যে যদি ডিস্টেন্স বেশি হয় তাহলে কি হবে, এদের মধ্যে যে আকর্ষণ বলটা থাকবে সেটা কি হবে, খুবই দুর্বল থাকবে, দুর্বল আকর্ষণ বল। তাহলে এই যে দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে ভরটা যেহেতু আমাদের কী হয়ে যাচ্ছে, অনেকটাই, এখানে আমাদের ভরটার তুলনায় দূরত্বটা অনেক বেশি হয়ে যাচ্ছে। সুতরাং এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে কি একটা দুর্বল বল, ঠিক আছে, দুর্বল বল। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে অনেক দূরে থাকা সত্ত্বেও যে ফোর্সটা কাজ করছে, সুতরাং এটাকে আমরা কি বলতে পারি, একটা দুর্বল বল বলতে পারি। তাহলে মহাকর্ষ বল কী হচ্ছে, সর্বদাই আকর্ষণ ধর্মী হচ্ছে, এবং এটা হচ্ছে কি একটা দুর্বল বল। কেন দুর্বল বল সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে এখানে আমি দেখলাম যে দুটো বস্তু পরস্পরকে কী করছে, আকর্ষণ করছে। তাহলে আকর্ষণ করলে পরে এখানে ধরে নাও একটা, যদি আমাদের বাড়ি থাকে বা এখানেও একটা বাড়ি রয়েছে, ঠিক আছে, তাহলে এদের মধ্যে কী হবে, আকর্ষণ বল কাজ করবে, ঠিক আছে। তাহলে এই বাড়ি দুটো পরে কাছাকাছি এসে একটা আরেকটার গায়ে লেগে যাওয়ার কথা, তাই তো, একটা আরেকটার গায়ে লেগে যাওয়ার কথা, কিন্তু লাগছে না কেন, যদি আমরা এইভাবে লেগে যাওয়ার কথা, কিন্তু লাগছে না কেন, লাগছে না, তার কারণ হচ্ছে এর যে পাশাপাশি, ধরে নাও এখানে কোনো একটা গাছ রয়েছে, ঠিক আছে, এখানে কোনো একটা গাছ রয়েছে, তাহলে এই যে গাছটা রয়েছে, তাহলে গাছটা এবং এই বাড়ির মধ্যে কী হবে, একটা আকর্ষণ বল কাজ করবে, তাই তো। এখানে আমাদের কী হবে, মহাকর্ষ বল কাজ করছে এখানে। তাহলে এই যে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল, এই দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল, এরা কী করছে, যদি আমরা দেখি যে এই বস্তুটাকে এইদিকে টানছে, এই বস্তুটাকে গাছকে এদিকে টানছে, তাহলে এই দুটো ফোর্স কী করছে, পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে। তার মানে কি, এই বাড়িটাকে টানছে কোন দিকে, এইদিকে, এই গাছটা এই বাড়িটাকে টানছে এইদিকে। তাহলে এই দেখো প্রত্যেকটাই কী হচ্ছে, একটা আরেকটাকে আকর্ষণ করে রেখেছে, সেই জন্য কী হয়, এরা পরস্পরের সাথে চিপকে লেগে যায় না। তাহলে এখানে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে যদি এই যে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল কাজ করছে, ঠিক আছে, অর্থাৎ আমরা মহাকর্ষ মানে কি আকর্ষণ বল, তাহলে এখানে দুটো বস্তু পরস্পরে এসে কাছাকাছি লেগে ধাক্কা লেগে যাওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না কেন, তার কারণ হচ্ছে যে আমরা যদি দেখি পুরো পৃথিবীটাকে যদি আমরা দেখি, বা পুরো সিস্টেমটাকে যদি আমরা দেখি, পুরো সংস্থাটাকে যদি আমরা দেখি, তাহলে কি দেখতে পাবো যে একটা আরেকটাকে আকর্ষণ করছে। সুতরাং আলটিমেটলি যেটা পাচ্ছি, অর্থাৎ নিট যে ফোর্সটা পাচ্ছে সেটা কী হচ্ছে, একটা আরেকটাকে নেগলেক্ট করে দিচ্ছে, সেই জন্য কী হচ্ছে, আমরা নেট ফোর্সের মানটা 0 পাচ্ছি। অর্থাৎ টোটাল যে ফোর্স, মোট যে ফোর্স, অর্থাৎ এই বাড়িটার উপর যে মোট বল কাজ করছে, সেই মোট বলের মানটা কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এরকম প্রত্যেকটা বস্তুতে কী হয়ে যাচ্ছে, মোট বলের পরিমাণটা 0 হয়ে যাচ্ছে। আবার আরেকটা রকমভাবে দেখতে পারি, যে ধরে নাও যে কোনো একটা, এটা হচ্ছে কি পৃথিবীটাকে আমি যদি একটা বড় চুম্বক হিসেবে ধরে নিই, এখানে কি থাকে, ছোট ছোট বাড়ি আছে, ধরে নাও বাড়ি বা গাছপালা রয়েছে। তাহলে বলো এদের মাঝখানে যে কী হচ্ছে, আকর্ষণ বল কাজ করছে, এই দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল কাজ করছে। আবার কী হচ্ছে, পৃথিবী এবং এই বস্তুর মধ্যে আকর্ষণ বল কাজ করছে, ঠিক আছে। তাহলে বলো কোনটা বেশি হবে। এখানে দেখো যে আমাদের পৃথিবীর ভরটা হচ্ছে কি অনেক বেশি, ঠিক আছে। এই ভরের তুলনায় আমরা কি জানি, এফ সমান হচ্ছে কি এম এ, তাই তো, এটা জানি। তাহলে অ্যাক্সিলারেট করবে কোন দিকে, মানে কি ত্বরণ কোন দিকে যাবে,
মানে কি কোন দিকে যাবে যদি আমরা সেটা বার করি, তাহলে অ্যাক্সিলারেট এখান থেকে যদি আমি অ্যাক্সিলারেশনটা বার করি তাহলে এ সমান আমরা কী পাবো বলে, এ সমান হচ্ছে কি এফ বাই এম, তাই তো। এখান থেকে এ সমান এফ বাই এম পাচ্ছি। তাহলে এখানে দেখো যে এমটা যত বেশি হবে এ ব্যস্তানুপাতিক সম্পর্ক ভরের সাথে, তাই তো। ভরের সাথে কী হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখানে আমাদের যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তাহলে ভর যত বেশি হবে আমাদের ত্বরণ তত কম হবে, তাই তো। তাহলে এখানে দেখো যে এইখানে আমাদের যেহেতু ভরটা বেশি হচ্ছে, সুতরাং এই যে বস্তুগুলো রয়েছে, অর্থাৎ কোনো একটা ভারী বস্তু রয়েছে, ভারী একটা চুম্বক রয়েছে বা বড় একটা চুম্বক রয়েছে, সেখানে তুমি কী করছো, পাশাপাশি দুটো যদি লোহার একে নিয়ে যাও তাহলে কী হবে, ধরুন এটা একটা লোহা, এটা একটা লোহা, আমি একটা বড় মানে চুম্বককে রেখেছি, তাহলে কী হবে, এরা পরস্পরে আকর্ষণ করবে না, এরা দুজনেই বড় চুম্বকটাকে আকর্ষণ করবে, নিশ্চয়ই বড় চুম্বকটাকে আকর্ষণ করবে। ওই জন্যই আমরা এদের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে অনুভব করি না, কোনটাকে অনুভব করতে পারি, মহাকর্ষ বলটাকে অনুভব করতে পারি, ঠিক আছে। তো এভাবে আমরা বলতে পারি, অর্থাৎ অ্যাক্সিলারেট কোন দিকে করবে, এই পৃথিবীর দিকে অ্যাক্সিলারেট করবে, যেহেতু পৃথিবীর ভরটা অনেক বেশি, সুতরাং অ্যাক্সিলারেশনটা আমরা বুঝতে পারি না, ঠিক আছে। অর্থাৎ অ্যাক্সিলারেশনটা আমরা অতটা মানে বোঝা যায় না এখান থেকে। তো এটা হচ্ছে কি, পৃথিবীকে তুমি চুম্বক হিসেবে ধরে নাও, চুম্বক হিসেবে ধরতে পারে কি দেখবে যে এই বস্তুগুলো নিজেদের আকর্ষণের তুলনায় পৃথিবীর আকর্ষণ বলের মানটা বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য কী হচ্ছে, নিচের দিকে পড়ছে। তাহলে এটা গেল আমাদের যে কেন তারা পরস্পরের সাথে লেগে যায় না, সেটার কারণটা আমরা আলোচনা করলাম, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের। এরপরে যেটা রয়েছে, তাহলে আমরা কি দেখছি যে মহাকর্ষ বল অনেক দূর পর্যন্ত ক্রিয়া রয়েছে, ঠিক আছে। এর যে দূরত্বটা, সেই দূরত্বটা কী হচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে মহাকর্ষ বল সংক্রান্ত নিউটনের একটা সূত্র আমরা পাই, ঠিক আছে। তাহলে বিজ্ঞানী নিউটনের সূত্রটা যদি আমাকে লিখতে বলে তাহলে এভাবে আমরা লিখব। নিউটন কি বলেছিল যে যদি কোনো একটা বস্তুর ভর m1 হয় এবং আরেকটা বস্তুর ভর যদি m2 হয়, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি d হয় বা r ধরে নাও, ঠিক আছে, r হয়, তাহলে কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে এই যে দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে, সেই আকর্ষণ বলের মানটা কি হবে, দুটো বস্তুর যে ভর আছে m1 m2 তাদের গুণফলের সঙ্গে সমানুপাতিক হবে এবং এই যে ফোর্সটা রয়েছে তাদের মধ্যবর্তী যে দূরত্ব রয়েছে তার মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে, ঠিক আছে। এটা কে বলেছিল, এটা নিউটনের সূত্র। তাহলে নিউটনের সূত্রটা যদি বলা হয় তাহলে নিউটনের প্রথম সূত্রটা কি বলবো, যে দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল বস্তু দুটির ভরের গুণফলের সাথে সমানুপাতিক। এবং 2 নম্বর সূত্রটা কি, 2 নম্বর সূত্রটা হচ্ছে যে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা কে বলেছিল, নিউটন বলেছিল। অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব কোনটা, ফোর্সটা, যে ক্রিয়াশীল বলটা কাজ করছে, অর্থাৎ দুটি বস্তুর মধ্যে যে ক্রিয়াশীল বল কাজ করছে সেটা হচ্ছে যে বস্তুর ভরের গুণফলের সাথে সমানুপাতিক হবে এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল বস্তু দুটি লিখে নাও, বস্তু দুটির ভরের গুণফলের সাথে সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তো এটা আমরা পাই। তাহলে এখানে দেখো যে এটাই আমরা কী করলাম, কথাই লিখলাম। তাহলে এখান থেকে এই দুটোকে যদি আমি সমান করি তাহলে কী পাবো, দেখো সমানুপাতিক এটা লিখতে পারি m1 m2 বাই r স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে আমরা এটা পাবো, অর্থাৎ এই সূত্র আর এই সূত্র থেকে আমরা কী লিখতে পারি, এভাবে লিখতে পারি। তো এই যে সমানুপাতিক চিহ্নটাকে যদি আমরা সমান করতে চাই তাহলে এখান থেকে আমরা কী পাবো, f সমান আমরা পাবো g ইন্টু m1 m2 বাই r স্কোয়ার, ঠিক আছে। জিটা কি, জিটা হচ্ছে কি একটা ধ্রুবক, জি হচ্ছে কি একটা ধ্রুবক, অর্থাৎ জি হচ্ছে কি ধ্রুবক, যেটাকে কী বলা হয়, মহাকর্ষ ধ্রুবক বলা হয়, মহাকর্ষ ধ্রুবক নামে পরিচিত,
ঠিক আছে, মহাকর্ষ ধ্রুবক নামে পরিচিত। তাহলে এখানে দেখো যে এটা হচ্ছে কি একটা ফোর্স, তাই তো, বল, তাহলে এর একক কী হবে, নিউটন হবে। এর এককটা কী হবে, নিউটন। তাহলে এখানে আমাকে কী বলবে যে প্রশ্ন হচ্ছে কি নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখা, অর্থাৎ কোশ্চেন কি, কোশ্চেন হচ্ছে যে নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো, এটা হচ্ছে কি প্রশ্ন। তাহলে কী লিখবো আমি, যে দুটি বস্তুর মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বল সেটা হচ্ছে যে বস্তু দুটি ভরের গুণফলের সাথে সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক দিয়ে আমি কী করবো, এতটা পর্যন্ত লিখব। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি বুঝতে পেরেছ। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্রটি যদি লিখতে বলে তাহলে আমি প্রথমে দুটো লিখব, লেখার পরে আমি বলবো এটা এফ সমানুপাতিক এম ওয়ান এম টু, এফ সমানুপাতিক ওয়ান বাই আর স্কোয়ার, সেখান থেকে আমি কী দেখাবো যে এফ সমান জি ইন্টু এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কি আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র। তাহলে এখান থেকে দেখা যায় জি এর মানটা কি বার করতে হবে এবং জি এর এককটা আমাকে বার করতে হবে। তো আশা করি এটা বুঝতে পেরেছ, স্ক্রিনশট নিয়ে নাও যদি। ঠিক আছে, এরপরে আমরা আগে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কী পেলাম, এফ সমান আমি কী পেলাম, জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, তাই তো, আর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো যে যদি জি এর মানটা বার করি, জি এর মানটা যদি আমি বার করি তাহলে জি এর মানটা কী পাবো, নিচেই করে দিচ্ছি এখানে, জি সমান হবে এটা এটার সাথে গুণফল এফ ইন্টু আর স্কোয়ার বাই এম ওয়ান এম টু পাবো। ঠিক আছে, তো এখানে দেখো যে এফটা কি, এফটা হচ্ছে কি ফোর্স, তাই তো, ফোর্সের একক হচ্ছে নিউটন। আর এর একক কি, আর হচ্ছে কি মধ্যবর্তী দূরত্ব, দূরত্বের একক আমরা জানি যে মিটার, তাহলে মিটার, এখানে স্কোয়ার আছে সুতরাং মিটার স্কোয়ার হয়ে যাবে, আর এখানে এম টু। ঠিক আছে, তাহলে এখানে কী হচ্ছে এম আমরা কিসের জন্য ব্যবহার করি, কেজির জন্য ব্যবহার করি, তাহলে এখানে আমরা কী পাবো, কেজি ইন্টু কেজি। তাহলে এককটা যদি আমি দেখি তাহলে নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, তাহলে এটা আমরা কী পাচ্ছি, যে মহাকর্ষ ধ্রুবকের এককটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে যে মহাকর্ষ ধ্রুবকের মান ও এককটি লেখো। ঠিক আছে, তাহলে মহাকর্ষ ধ্রুবকের যে মানটা পাই, ঠিক আছে, মানটা হচ্ছে কি 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, এককটা কী হবে, নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, তো এটা হচ্ছে মান, এবং এককটা কি হচ্ছে, এককটা যদি আমি দেখি তাহলে এককটা হবে নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে কীভাবে কোশ্চেন আসে, কীভাবে অ্যান্সার করতে হয় সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর দেখো যে জি এর মানটা আমাদের বেরোলো। তো আমরা সবাই জানি যে আমরা কি জানি যে কোনো একটা বস্তু যদি ক্রিয়াশীল হয় তার ধরুন যে ত্বরণটা সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলি, আমরা সাধারণভাবে যে আমরা যে কোনো একটা ফোর্স, ধরে নাও এটা একটা বস্তু রয়েছে, তার উপর যদি কোনো একটা বল কাজ করে তাহলে এই বস্তুটাতে ত্বরণের সৃষ্টি হয়, সেই ত্বরণকে আমরা কী দিয়ে প্রকাশ করি, এ দিয়ে প্রকাশ করি। এখানে দেখো যে আমাদের অভিকর্ষ বলের ফলে যে ত্বরণটা সৃষ্টি হবে সেই ত্বরণটাকে আমরা কি বলবো, অভিকর্ষজ ত্বরণ বলবো। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট যে টার্ম সেটা হচ্ছে যে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ এটা আমরা সবাই জানি যে অভিকর্ষজ ত্বরণের মান কত হয়, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা কীভাবে এলো সেটা আমরা এখন ডিসকাস করব। তো অভিকর্ষজ ত্বরণ কাকে বলা হয় সেটা যদি আমরা দেখি তাহলে আমাদের অভিকর্ষ বলের প্রভাবে, অভিকর্ষ বলের দরুন যে ত্বরণ সৃষ্টি হয় তাকে কি বলবো, অভিকর্ষজ ত্বরণ বলে। ঠিক আছে, যেটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি, জি দিয়ে প্রকাশ করি। তো এই অভিকর্ষজ ত্বরণের মান কিভাবে এলো সেটা আমরা যদি দেখি তাহলে দেখা হয়েছে আমাদের কি হচ্ছে, এফ সমান আমরা কী পেলাম, এফ সমান হচ্ছে জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, এটা পেলাম, তাই তো, এটা পাই। তাহলে এখানে যদি আমরা বসাই এই সমীকরণটা থেকে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা কি পাবো, দেখো তাহলে আমরা এখানে দেখলাম যে অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণটা সৃষ্টি হয়,
বলের প্রভাবে যদি ত্বরণ সৃষ্টি হয় আমাদের যে মানে ট্রানজিশন স্টেটে যদি আমরা দেখি, তাহলে বলের প্রভাবে যে ত্বরণটা সৃষ্টি হয় সেটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি, এ দিয়ে প্রকাশ করি, তাই তো। তাহলে এফ সমান আমরা কী পেয়েছিলাম, আমরা এম এ পেয়েছিলাম বলের সমীকরণ থেকে, অর্থাৎ এটা আমরা জানি। তাহলে এখানে অভিকর্ষ যে বলের দরুন যে ত্বরণটা সৃষ্টি হবে সেটাকে হবে কি আমাদের জি, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এফ সমান এম জি লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই সমীকরণটাতে দেখো, এই সমীকরণে আমি যদি এফ সমান এম জি বসাই, ঠিক আছে। এবার এম জি এই যে বস্তুটা রয়েছে, ধরে নিলাম যে এই যে ভরটা, অর্থাৎ পৃথিবীর ভর হচ্ছে কত, ক্যাপিটাল এম, এবং এই যে বস্তুটা ভর, যে বস্তুটা আমি নিয়েছি তার বস্তুর ভরটা হচ্ছে কি ছোটো হাতের এম, ঠিক আছে। বা এমনটা হচ্ছে কি পৃথিবীর ভর, পৃথিবীর ভর, ঠিক আছে। আর এমটা কি, এমটা হচ্ছে বস্তুর ভর, বস্তুর ভর। তো এখানে দেখো যে এই যে বস্তুতে কি হচ্ছে, বস্তুটাতে ত্বরণের সৃষ্টি হচ্ছে, সুতরাং এটা কি হয়ে যাবে আমাদের মানে M2 হয়ে যাবে, ঠিক আছে, M2 হয়ে যাবে। তাহলে এই বস্তুটাতে আমাদের ত্বরণের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ পৃথিবীতে তো ত্বরণের সৃষ্টি হয় না। কেন পৃথিবীতে ত্বরণের সৃষ্টি হয় না, তার কারণ হচ্ছে যে আমরা এফ সমান কী জানি, এফ সমান হচ্ছে এম এ, পৃথিবীর ভরটা অনেক বেশি, তাহলে এ সমান যদি এফ বাই এম পাই, ঠিক আছে। তাহলে এম এর মানটা অনেকটা বেশি হলে পরে কী হবে, ত্বরণের মান কমে যাবে, অর্থাৎ পৃথিবীতে ত্বরণের সৃষ্টি হবে না। অর্থাৎ সেই জন্য আমরা কি দেখি যে পৃথিবীটা সবসময় স্থির রয়েছে, তার কারণ হচ্ছে কি যে ভরটা অনেকটাই বেশি। তাহলে এখানে দেখো যে এফ সমান আমি এম জি লিখতে পারি, আর এখানে আমাদের কী রয়েছে জি ক্যাপিটাল এম, বা এখানে M1 M2 বাই আর স্কোয়ার, ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। তাহলে এখানে দেখো যে এই M2 বস্তুর ভর, এটা M2 বস্তুর ভর, এটা কেটে যাচ্ছে, এখানে কী থাকছে, পৃথিবীর ভর পড়ে থাকছে। তাহলে আমি এখান থেকে কী পাবো, কি বড় হাতের M1 বাই আর স্কোয়ার, এটা পাবো। এবার বলো যে কোনো একটা বস্তু যদি পৃথিবীর এই জায়গাতে থাকে, তাহলে সেই বস্তুটাকে কী করছে, পৃথিবী তার কেন্দ্রে টানছে, তাই তো। তাহলে এটা হচ্ছে কি রেডিয়াস আর, এটা হচ্ছে কি মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। তাহলে মধ্যবর্তী দূরত্ব যেটা পাচ্ছি আর যেটা পাচ্ছি সেটা তার ব্যাসার্ধের সাথে সমান হচ্ছে, তাই তো। এবং পৃথিবীর ব্যাসার্ধ আমরা কত জানি, 6400 কিলোমিটার, এটা আমরা জানি। এটাকে যদি আমি কিলোমিটার করি তাহলে কত পাবো, কিলোমিটার আছে, কিলোমিটারটাকে যদি আমি মিটারে করি তাহলে 6400 ইন্টু 1000, তাই তো, 1000 এত মিটার। তাহলে এটা যদি আমরা বসাই এখানে, তাহলে দেখো যে পৃথিবীর এইটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মান কত, 6.67 ইন্টু 10⁻⁻11, এটা আমরা পাই নিউটন মিটার স্কোয়ার পার কেজি টু দি পাওয়ার -2। পৃথিবীর ভর কত, পৃথিবীর ভর হচ্ছে কত, 6 ইন্টু 10⁻24 কেজি, এটা পাই, মানে 5.9 ইন্টু 10⁻24 কেজি। তাহলে এটা যদি আমরা বসাই তাহলে কত পাবো, দেখো এখানে যদি আমি বসাই তাহলে 6 ইন্টু 10⁻24 পাই কত হচ্ছে, আর এর মানটা কত, 6400 ইন্টু 10⁻³ তার স্কোয়ার। তো এটা করলে পরে কত পাবো, 9.7 মতো পাবো, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে ধরে নেওয়া হয় যে কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এভাবেই আমাদের কী এসছে যে অভিকর্ষজ ত্বরণের মান সেটা আসছে, ঠিক আছে। তো অভিকর্ষজ ত্বরণের মান আমরা কীভাবে পাই সেটা আমরা দেখলাম। অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণটা সৃষ্টি হয় সেটা হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ। অতএব অভিকর্ষ বল এফ সমান আমরা কি লিখতে পারি, mg, ঠিক আছে। অর্থাৎ M2G এখানে নিলাম, M2 কেন নিলাম, তার কারণ হচ্ছে যে M2 টাকা হচ্ছে কি বস্তুর ভর, এবং বস্তুতে কী হচ্ছে ত্বরণের সৃষ্টি হচ্ছে, সুতরাং আমি বস্তুর ভরটা নেব, এখানে mg নিলাম, ঠিক আছে। এখান থেকে আমরা কী করলাম, কাটাকাটি করে সেখান থেকে আমরা মানগুলো বসালাম, প্রত্যেকটা মান বসিয়ে এখান থেকে আমরা কী পাবো, 9.8 পাবো, ঠিক আছে। তো এইভাবেই আমাদেরকে কী করতে হবে, বার করতে হবে। অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মান কী করে বার করলাম সেটা নিশ্চয়ই দেখেছো। তো এখানে দেখো যে মুক্তিবেগ যদি আমরা বার করতে চাই, মুক্তিবেগ জিনিসটা কি, তাহলে এখানে তোমাকে বলতে পারে যে জি সমান, অর্থাৎ কোশ্চেন কি আসতে পারে, প্রমাণ করো জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের কোশ্চেন। তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার এটা হবে, ঠিক আছে। প্রথমে ধরে নেবে কি পৃথিবীর ভর হচ্ছে m1, বস্তুর ভর হচ্ছে m2, আমরা কি জানি এফ সমান হচ্ছে কি এম এ, অর্থাৎ এখানে কি হচ্ছে অভিকর্ষ বলের দরুন মানে কি ত্বরণের সৃষ্টি হচ্ছে, সুতরাং আমরা বলতে পারি যে এফ সমান mg। সেখানে আমরা বসালাম m2g, দিয়ে কাটাকাটি করলাম, দেখলাম বস্তুর ভর কেটে গেল, পৃথিবীর ভর পড়ে থাকছে, তাহলে পৃথিবীর ভর আমরা বসিয়ে আমরা কী পেলাম, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা বার করলাম। অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে
তোমরা সবাই নোট করে নাও এটা। তাহলে এটা গেল কি আমাদের জি এর মানটা। এরপরে আমরা দেখব যে মুক্তিবেগ কী হয়েছে। তাহলে এখানে দেখো যে জি সমান আমাদের কি পেলাম, জি এম বাই মানে কি ব্যাসার্ধ পেলাম রেডিয়াস আর স্কোয়ার, এটা আমরা পেলাম, তাই তো। তাহলে এখানে আমরা কী পাচ্ছি, এই সমীকরণটা আমরা মুক্তিবেগ বার করার সময় কাজে লাগবে। তো মুক্তিবেগ জিনিস থেকে, মুক্তিবেগ হচ্ছে যে কোনো একটা বস্তুকে তুমি ছুঁড়ে ফেলেছো, মানে তুমি একটা ডিলকে ফেলেছো, মানে ছুঁড়ে দিয়েছো, সেই ডিলটা আর ফিরে এলো না। তাহলে তুমি যে বেগে ছুড়লে, ছোড়ার পরে সেটা আর নিচের দিকে আসছে না, মানে কি ফেরত আসছে না, যে বেগে তুমি ছুঁড়েছো সেই বেগটাকে কী বলবো, মুক্তিবেগ বলবো। মানে কি পৃথিবী থেকে বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ যে বেগে কোনো বস্তুকে ছুঁড়লে পরে, অর্থাৎ ন্যূনতম যে বেগে ছুঁড়লে পরে সেটা আর পৃথিবীতে আসবে না, সেটাই হবে কি, সেটা হবে পৃথিবীর মুক্তিবেগ। ঠিক আছে। যদি আমি অন্য গ্রহের ক্ষেত্রে কী হবে, বিভিন্ন গ্রহের ক্ষেত্রে সেম একই জিনিস, একই লজিক, মানটা কী হবে, মানটা আলাদা আলাদা হবে। ঠিক আছে। তো এখানে যদি আমরা দেখি তাহলে কী হবে, মুক্তিবেগ যদি কাকে বলা হয় সেটা যদি আমরা লিখি, মুক্তিবেগ, প্রশ্ন হচ্ছে যে মুক্তিবেগ কাকে বলে। ঠিক আছে। তাহলে মুক্তিবেগ কী বললাম, মুক্তিবেগ হচ্ছে যে কোনো একটা বস্তুকে যে ন্যূনতম বেগে ছুড়লে পরে সেটা আর পৃথিবীতে মানে কি ছুড়লে পরে তা অভিকর্ষ বলের বাইরে চলে যাবে। ঠিক আছে। যে ন্যূনতম বেগে কোনো বস্তুকে ছুড়লে সেটি অভিকর্ষ বলের বাইরে চলে যায়। সেই বেগকে কী বলবো, মুক্তিবেগ বলবো। সেই বেগকে মুক্তিবেগ বলে। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের মুক্তিবেগ কাকে বলা হয় সেটার সঙ্গে। তাহলে এই মুক্তিবেগ কাকে বলা হয়, যে বেগে ছুড়লে পরে কোনো বস্তু আর ফেরত আসবে না, সেটা হচ্ছে কি আমাদের মুক্তিবেগ। তাহলে ধরে নিলাম যে পৃথিবী থেকে আমি কোনো একটা বস্তুকে ছুড়ছি, তাহলে সেই মানে কোনো একটা বস্তুর মুক্তিবেগের মান আমি ধরে নিলাম, অর্থাৎ যে বেগে ছোড়া হচ্ছে সেই বেগের মানটা হচ্ছে মুক্তিবেগের মান। ধরি মুক্তিবেগের মান অর্থাৎ মান হচ্ছে কত, ভিই, অর্থাৎ এই বেগে ছুড়লে পরে সেটা আর পৃথিবীতে ফিরে আসবে না, মানে অভিকর্ষ বলের বাইরে চলে যাবে। তাহলে আমি যদি এখান থেকে দেখি তাহলে এখান থেকে কী পাবো, এখান থেকে আমাদের বেরোবে, দেখো যে এই যে কোনো একটা বস্তুর, এটা হচ্ছে এম ভরের বস্তু, সেটাকে যদি আমি ভি বেগে মানে সেটা যদি ভি ভেলোসিটি দিয়ে যায়, তাহলে তার ধরুন যে গতিশক্তি উৎপন্ন হবে সেই গতিশক্তি কত হবে, হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে। এটা হচ্ছে কি গতিশক্তি, অর্থাৎ এম ভরের বস্তু ভি বেগ যদি নিয়ে চলে তাহলে তার ধরুন যে গতিশক্তি উৎপন্ন হবে, এটা হচ্ছে কি গতিশক্তি। উঁচু ক্লাসে যখন উঠবে তখন এইসব নিয়ে আরও ডিটেলস আলোচনা করা হবে। তো তোমরা শুধুমাত্র জেনে রাখো যে এম ভরের বস্তু যদি ভি বেগে চলে তার ধরুন যে গতিশক্তিটা পায় সেটা হচ্ছে যে এম ভি স্কোয়ার। তাহলে এখানে মুক্তিবেগ নিয়েছি যেহেতু, সুতরাং এটা কী হয়ে যাবে আমাদের এম ভিই হয়ে যাবে। ঠিক আছে। এসকেপ ভেলোসিটি। তাহলে এই যে মুক্তিবেগের মানটা, এটা কি পেলাম, আমাদের মুক্তিবেগের মানটা পাচ্ছি। ঠিক আছে। তো এখানে আমরা কী পাচ্ছি, দেখো হাফ এম ভি স্কোয়ার যেটা হচ্ছে, সেই হাফ এম ভি স্কোয়ারটা কার সাথে সমান হবে, এই হাফ এম ভি স্কোয়ারটা, অর্থাৎ এই বেগে ছুড়লে পরে সেটা কী হয়ে যাবে, এফ সমান আমরা কী জানি, এফ সমান জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এটা পাচ্ছি। তাহলে এখানে দেখো যে এই বলের বাইরে চলে যাচ্ছে, তার মানে কি এই যে গতিশক্তিটা, সেই গতিশক্তিটার এটা সমান হতে হবে এফের সাথে, বা এফের থেকে বেশি হতে হবে। এফের থেকে কম হলে পরে সেটা কিন্তু আর মানে কি বাইরে চলে যাবে না। তাহলে এইটা আমাকে কন্ডিশন মেনে চলতে হবে, তার মানে কি এফের সমান হতে হবে বা বেশি হতে হবে। ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে এই গতিশক্তি, অর্থাৎ বস্তুটাকে যখন আমি ছুড়লে পরে সেটা কী অর্জন করলো, গতিশক্তি অর্জন করলো, এবং সেই গতিশক্তির মানটা আমাদের অভিকর্ষ বলের থেকে বেশি হতে হবে, তবে সেটা বাইরে চলে যাবে। ঠিক আছে। তো এখানে এই মানটা আমি যদি বসাই তাহলে হাফ এম
এটাকে উঁচুতে আমি করে দিচ্ছি। হাফ এম ভিই স্কোয়ার সমান এখানে আমি কী পাবো, জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। স্মল এমটা কি, বস্তুটাকে, অর্থাৎ যে বস্তুটাকে আমি ছুঁড়ছি সেই বস্তুর ভর। স্মল এম সমান হচ্ছে বস্তুর ভর, আর বড় হাতের এমটা হচ্ছে কি, পৃথিবীর ভর। ঠিক আছে, তো এটা পাচ্ছি। তাহলে এখানে দেখা যাচ্ছে এম ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে কী পড়ে থাকছে, ভিই স্কোয়ার সমান 2g ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। এখানে আমি পৃথিবীর ব্যাসার্ধটাকে নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এই যে ব্যাসার্ধটা এখানে দেখা হচ্ছে আমরা কী পেয়েছি, এখানে আমরা কী বার করতে পারি এই সমীকরণ থেকে, জি আর স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি, জিএম। তাহলে এখানে আমরা কী বসাতে পারি, জিএম এর জায়গায় জি আর স্কোয়ার বসাতে পারি, অর্থাৎ 2g আর স্কোয়ার বাই আর স্কোয়ার এটা করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা পাচ্ছি, তাহলে এখানে দেখো যে জিএম বাই এখানে আমাদের কী থাকছে, আর থাকছে। তাহলে এখানে যদি আমাদের কাটাকাটি হয় তাহলে কী পাবো, দেখো এখান থেকে আমাদের কাটাকাটি হলে এখানে আমাদের শুধুমাত্র আর হবে। ঠিক আছে, মানে কি এটা আর স্কোয়ার হবে, আর এখান থেকে আমরা যেটা পাবো সেটা হবে কি, রেডিয়াসটা পাবো, অর্থাৎ পৃথিবীর বাইরে চলে যাচ্ছে, তার মানে কি তাদের যে রেডিয়াসটা পাবো সেটা হবে কি, আর হবে। তাহলে এখানে আমাদের কী হয়ে যাচ্ছে, এটা আমাদের আর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আর স্কোয়ার, মানে কি তুমি যখন আর থেকে, মানে কি এটা হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ, আর থেকে যখন ইনফিনিটিতে কোনো একটা বস্তুকে ছুড়বে তার দরুন যে অভিকর্ষ বলটা পাবে সেটা হবে কি আর এর সাথে সমান হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কী পাবো, এটা পাচ্ছি। তাহলে এখানে দেখো আর আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কী পাবো আমি, 2g আর পড়ে থাকছে। তাহলে এটা থেকে আমি কী বার করতে পারি, ভিই তার স্কোয়ার, ভিই তার স্কোয়ার সমান আমার কী হচ্ছে, 2g আর হচ্ছে। তাহলে এখানে আমি যদি বসাই, ঠিক আছে, তো এখানে আমার বসাতে পারে ভিই সমান হবে কি √2g আর। যদি জিজ্ঞেস করো যে এটা কেন হলো, আর স্কোয়ার কেন হলো না, তাহলে এটা হচ্ছে কি, যখন আমরা আর দূরত্ব থেকে ইনফিনিটিতে যাই তখন তার দরুন আমরা যে এটা পাই, স্মরণ যেটা হয় সেই স্মরণের মানটা কত হয়, 1/r হয়। ঠিক আছে, অর্থাৎ যেটুকু স্মরণ ঘটে সেটা হচ্ছে কি 1/r, অর্থাৎ মধ্যবর্তী যে দূরত্বটা সেটা হচ্ছে যে আর এর সাথে সমান হয়। যদি বলে কীভাবে প্রমাণ করতে হবে, তাহলে এটা আমরা উঁচু ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, এখন তোমাদের সিলেবাসে নেই, শুধু সিলেবাসে আছে যে মুক্তিবেগের মানটা কত। তবু তোমাদেরকে এটুকু দেখিয়ে দিচ্ছি। তাহলে এই যে মানটা, এই মানটা যদি আমি বসাই, ঠিক আছে, এই মানটা বসালে পরে আমি কত পাবো, প্রায় 11.2 কিলোমিটার পাবো। ঠিক আছে, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তো এখান থেকে আমাদের কী বেরোচ্ছে, মুক্তিবেগের মানটা বেরোচ্ছে। অর্থাৎ পৃথিবীর ক্ষেত্রে যদি আমি 9.8 বসাই, 2 × 9.8 × 6400 × 1000, এটা যদি আমি করি তাহলে কত হবে, এটা বেরোবে। ঠিক আছে, এটা বেরোবে। তো এইভাবে আমাদের কী হচ্ছে, মুক্তিবেগের মানটা বেরোচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছি মুক্তিবেগের মানটা কী করে বার করতে হয়। তাহলে এই বেগে, এই ন্যূনতম বেগে যদি আমি কোনো একটা বস্তুকে ছুড়ে দিই তাহলে সেটা কিন্তু আর পৃথিবীতে ফেরত আসবে না। ঠিক আছে, তো এটা কালেকশান করে নেবে। এইটা কী হবে, এফের মানটা কী হবে, অর্থাৎ হাফ এম ভি স্কোয়ারটা কী হয়ে যাবে, যেহেতু আমি আর দূরত্ব থেকে অসীমে ছুটছি সেই জন্য তার ধরুন যে স্মরণটা হবে সেই স্মরণের মানটা কত হবে, আর এর সাথে সমান হবে, অর্থাৎ 1/r হবে। ঠিক আছে, তো এইভাবে কী হচ্ছে, আমাদের স্মরণের মানটা আর হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে আমাদের কী হচ্ছে, মুক্তিবেগের মানটা বেরোচ্ছে। তো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের মুক্তিবেগের মানটা বার করা ছিল। তো এখান থেকে যদি আমরা একটা কোশ্চেন করি, সেই কোশ্চেনটা হচ্ছে যে পৃথিবী এবং সূর্যের মধ্যে আকর্ষণ বলের মানটা কত। এটা হচ্ছে কি পৃথিবী, এটা হচ্ছে কি সূর্য। ঠিক আছে, পৃথিবী এবং সূর্যের মধ্যে যদি আকর্ষণ বলটা বা মানটা বার করতে চাই তাহলে এদের মধ্যে দূরত্ব কত, 15 কোটি কিলোমিটার। ঠিক আছে, তো পৃথিবীর ভর কত, পৃথিবীর ভর হচ্ছে কত, 6 × 10⁻24। এর ভর কত, 2 × 10⁻30 কেজি। ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব পেয়ে গেলাম।
তাহলে ভরও পেয়ে গেলাম। তাহলে এবার এদের মধ্যে ফোর্সটা বার করতে পারবো। তাহলে এফ সমান কত হচ্ছে, এফ সমান হবে কি জি m1 m2 বাই আর স্কোয়ার। এটাকে আমি m1 ধরেছি, এটা হচ্ছে কি m2। তাহলে এখানে যদি আমি বসাই 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু m1 কত 6 ইন্টু 10⁻24 ইন্টু 2 ইন্টু 10⁻30 বাই কত হচ্ছে 15 কিলোমিটার। 15 পরে হচ্ছে 7টা শূন্য ইন্টু 1000 তার স্কোয়ার। ঠিক আছে, তো এটা বসে ক্যালকুলেট করলে পরে আমরা কি পেয়ে যাব, এফ এর মানটা পেয়ে যাব। তো এটা হচ্ছে কি পৃথিবী এবং সূর্যের মধ্যে যে দূরত্ব সেটা। ঠিক আছে, সব স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটাকে ক্যালকুলেট করবে, তাহলে এটা থেকে আমরা কি পাবো, প্রায় 3 ইন্টু 10⁻22 মিটার পাবো। ঠিক আছে, এত নিউটন পাবো। তো এটা হিসেব করে দেখে নেবে, তাহলে আমরা পেয়ে যাবো। তো আশা করি বুঝতে পেরেছো কেমন অঙ্ক থাকে। অঙ্কটা হচ্ছে যে এই পৃথিবীর দুটো বস্তুর ভর যদি দিয়ে দেয়, মধ্যবর্তী দূরত্ব দিয়ে দেয়, সেখান থেকে আমাদেরকে কী বার করতে হবে, মহাকর্ষ বলের মানটা বার করতে হবে, অভিকর্ষ বলের মানটা বার করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ।